প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সবাইকে ঝাড়ুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা কোন বিষয়ে তোমাদের পড়াবো বুঝতে পারছো? একটা ছবি দেখাই তোমাদের, দেখো এই ছবিটা দেখো। দেখো তো কার ছবি? হ্যাঁ, ঠিকই বলছো, এটা হচ্ছে অ্যাডাম স্মিথের ছবি। অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ এনার জন্ম 1723 সাল এবং মৃত্যুবরণ করেন 1790 সালে। এনাকে কি বলা হয় বলো তো? হ্যাঁ ঠিক, এনাকে অর্থনীতির জনক বলা হয়। কি কারণে? কারণ উনি একটা বই লিখছেন, যে বইটার নাম হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য, দেখো, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার and causes of the wealth of nations। দেখো উনি লিখছেন অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। সংক্ষেপে বইটিকে বলা হয়, সংক্ষেপে ওয়েলথ অফ নেশনস, সংক্ষেপে বলা হয় ওয়েলথ অফ নেশনস। এই বইটি লেখার কারণে ওনাকে বলা হয় অর্থনীতির জনক। যাই হোক, আজকে যে বিষয়গুলি আমি তোমাদেরকে পড়াবো সেগুলি ক্লাস 9 আর 10 তোমাদের সবারই কাজে আসবে। কারণ দীর্ঘদিন ধরে তোমরা লকডাউনের কারণে বাড়িতে বসে আছো, তো তোমরা একটু খেয়াল করো, তোমাদের অর্থনীতি যে বিষয় বইটির 3 পেজ বের করো তোমরা সবাই। 3য় পেজ দেখো, আমরা আজকে শিখব 2টি মৌলিক অর্থনৈতিক সমস্যা। 2টি মৌলিক অর্থনৈতিক সমস্যা অর্থাৎ কি কি? দেখো মুছি, দুইটি অর্থনৈতিক মৌলিক সমস্যার একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব। দুষ্প্রাপ্যতা আর অসীম অভাব। অভাব, অভাব কি? অভাব বলতে কি বুঝি আমরা? আমরা তো সব কিছুই চাই, ইচ্ছা মতো আমাদের যা ইচ্ছা তাই আমরা চাই, কিন্তু সব চাওয়া কি আমাদের পূরণ হয়? হয় না। এই যে আমরা যা কিছু পাই না, সেটাই হচ্ছে আমাদের অভাব। এখন দেখো দুষ্প্রাপ্যতা, দুষ্প্রাপ্যতা, দুষ্প্রাপ্যতা কি? দুষ্প্রাপ্যতা হচ্ছে যা সহজে পাওয়া যায় না। পেতে গেলে আমাদের কি হয়? কষ্ট হয়। কেননা আমাদের সম্পদ হচ্ছে, বলো তো, অসীম নাকি সীমিত? সীমিত, অবশ্যই সীমিত। কিন্তু কি করতে হবে? এই সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম অভাব পূরণ করা কখনোই সম্ভব নয়। কারণ হচ্ছে সীমিত সম্পদ দিয়ে সীমিত অভাব পূরণ করা সম্ভব। এটাই হচ্ছে
সম্পদের দুষ্প্রাপ্যতা। তো মনে করো তুমি একজন শিক্ষার্থী, তোমার বাবা তোমাকে 1000 টাকা দিয়েছে, তোমার এই মুহূর্তে একটা স্কুল ড্রেস, একটা ব্যাগ, একটা সাইকেলের প্রয়োজন, কিন্তু 1000 টাকায় কখনোই তা আমরা পেতে পারি না। কিন্তু তুমি কি করতে পারো, যে তোমার সবচেয়ে প্রয়োজন কোনটা, বেশি বেশি প্রয়োজন, সেটা তোমাকে নির্বাচন করতে হবে, করে তোমাকে সেটা আগে কিনতে হবে। তাহলে তুমি 1000 টাকায় কী করতে পারো, তুমি একটা স্কুল ড্রেস তোমার অবশ্যই প্রয়োজন, সেটা তুমি আগে কিনবে, কারণ সাইকেল না হলেও তুমি হেঁটে হেঁটে স্কুলে যেতে পারবে। তারপরে স্কুল ব্যাগ না হলেও বইগুলি নিয়ে কোলে করে নিয়ে বা কিছু তো করে নিয়ে তুমি যেতে পারবে, কিন্তু তোমার স্কুল ড্রেস ছাড়া তুমি তো স্কুলে ঢুকতেই পারবে না, সেটা তোমার অবশ্যই অবশ্যই প্রয়োজন। তো দেখো যে তাহলে আমরা কি শিখলাম, যে আমাদের সম্পদ সসীম, তার জন্য আমাদের কিন্তু অভাব হচ্ছে অসীম। তো আমরা কি করতে পারি, এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব আমরা কিভাবে পূরণ করব, মানে সর্বোচ্চ যে ব্যবহারটা কিভাবে করতে পারি সীমিত সম্পদ দিয়ে, এটা হচ্ছে অর্থনীতি আমাদের শেখায়, এইগুলি আমরা শিখব। তো এবার দেখো আমরা অর্থনীতির 10টি নীতি, দেখো পেজ নাম্বার 4 তোমরা বের করো, 4 নম্বর পৃষ্ঠা বের করো। অর্থনীতির 10টি নীতি আমরা শিখবো আজকে। প্রথম নীতি দেখো, অর্থনীতির 10টি নীতি। অর্থনীতির 10টি নীতির 1 নাম্বার হচ্ছে মানুষকে পেতে হলে ছাড়তে হয়। পেতে হলে কি, পেতে হলে ছাড়তে হয়। অর্থাৎ মনে করো তুমি এই মুহূর্তে অর্থনীতি ক্লাস করছো, তো তুমি অঙ্ক ক্লাস, ইংলিশ ক্লাস তোমাকে কী করতে হবে, বাদ দিতে হবে। অথবা তুমি মনে করো টিভি দেখছো, তাহলে তোমার খেলার মাঠ থেকে কী করতে হবে, খেলার মাঠে খেলা তুমি খেলতে পারবে না, তাহলে তোমাকে একটা কী করতে হবে, ছাড়তে হবে। এটা হচ্ছে মূল কথা। এবার দেখো দ্বিতীয়টা, 2 নম্বর দেখো, যে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা কি, সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় অর্থাৎ যে দামি সুযোগ, তুমি মনে করো যখন তুমি ক্লাস করছো বা স্কুলে আসছো, তোমার বাবাকে মাকে তুমি সাহায্য করতে পারছো না, কী করছে বাবা মা তোমার দ্বারা, তুমি বাড়ি থাকলে কিছু সাহায্য পেত, আর্থিকভাবে সচ্ছল হতো বা কিছু এরকম, কিন্তু তারা পাচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছে, বা তুমি ওই বাবা মাকে সাহায্য করা থেকে বঞ্চিত হচ্ছ। এই যে বঞ্চিত হওয়া, এটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। অর্থাৎ তুমি যে সুযোগকে গ্রহণ করছো, তো দামি সুযোগ যেটা তোমার কাছে, যেটা দামি সুযোগ, যেটা তুমি ছাড়ছো, ওটার পরিবর্তে যেটা তুমি নিচ্ছ, এটাই হচ্ছে সুযোগ ব্যয়। এবার দেখো 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যুক্তিবাদী মানুষ সবসময় কি করে, প্রান্তিক পর্যায় নিয়ে আলোচনা করে, ভাবে, প্রান্তিক পর্যায় নিয়ে কি করে, ভাবে। যুক্তিবাদী মানুষ, তাহলে যুক্তিবাদী মানুষ মানে যারা গভীর যুক্তিবাদী, গভীর চিন্তা করে, যে কিভাবে মানে প্রান্তিক পর্যায়ে, অর্থাৎ প্রান্তেরটা যে মনে করো কেউ 5 টাকা দিয়ে একটা কলা খাবে, তাহলে তার উপযোগ সে পাবে 5 টাকা। আর যদি কেউ 4 টাকা দিয়ে দ্বিতীয় কলা খেতে চায়, 4 টাকা দিয়ে কিনলো, তৃতীয় কলা 3 টাকা দিয়ে কিনলো, কিন্তু পরে তার খাওয়ার মতো কোনো এনার্জি নেই যে চতুর্থটা খাবে। যদি সে কখন চিন্তা করে যে আমি সস্তায় একটা কলা পাবো, হয়তো 1 টাকায় পাবো, তাহলে চতুর্থটা কিনতে পারবো আমি, তাহলে কি হবে, উপযোগটা নিয়ে মানুষ চিন্তা করে, যে প্রান্তিক উপযোগটা নিয়ে চিন্তা করে, যে প্রান্তেরটা আমি কি পরিমাণ উপযোগ পাবো। আর যুক্তিবাদী মানুষরা এটাই চিন্তা করে। এবার দেখো 4 নম্বর হচ্ছে, মানুষ কি করে,
প্রণোদনায় সাড়া দেয়। প্রণোদনায়, প্রণোদনায় মানুষ কি করে? প্রণোদনায় সাড়া দেয়া, অর্থাৎ প্রণোদনা অর্থাৎ উৎসাহ, উদ্দীপনা। মনে করো তোমার বাবা যদি তোমাকে বলে যে তুমি গোল্ডেন A+ পেলে তোমাকে আমি একটা টাচ মোবাইল কিনে দেবো বা দামি কিছু কিনে দেবো, তখন তুমি কি করবে? আরও বেশি পড়ার প্রতি আগ্রহী হবে। তাহলে কি হয়? শ্রমিকরা যখন কারখানায়, আবার দেখা যায় যে শ্রমিকরা যখন কারখানায় কাজ করে তখন তাদের যদি বেশি পারিশ্রমিক দেওয়া হয়, এক্সট্রা কিছু টাকা দেওয়ার অফার দেওয়া হয়, তাহলে কি হয়? তারা হচ্ছে এই প্রণোদনায় সাড়া দিয়ে কি করে? উৎপাদন বাড়ায়। তো দেখো এবার 5 নম্বর পয়েন্ট দেখো, 5 নম্বর পয়েন্ট দেখো, বাণিজ্যে সবাই কি হয়? উপকৃত হয়। বাণিজ্যে উপকৃত অর্থাৎ মনে করো আমরা সস্তায় পোশাক তৈরি করি আর যুক্তরাষ্ট্র সস্তায় গাড়ি তৈরি করে, সেটা আমাদের প্রয়োজন গাড়ির, ওদের প্রয়োজন পোশাকের। তাহলে কি হবে? আমরা সস্তায় পোশাক দিতে পারি যুক্তরাষ্ট্রকে, আর যুক্তরাষ্ট্র আমাদের সস্তায় গাড়ি দিতে পারে। তাহলে তারাও বাণিজ্যে উপকৃত হবে, আমরাও বাণিজ্যে উপকৃত হব। এবার দেখো 6 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার হচ্ছে সবচেয়ে উত্তম একটা জায়গা। বাজার হচ্ছে উত্তম পন্থা। বাজার হচ্ছে উত্তম পন্থা। বাজার কি? বাজার মানে যে কোনো একটা স্থান নয়, আমরা জানি বাজার মানে যে কোনো একটা স্থান নয়। বাজার বলতে বোঝায় ওই সব জায়গাকে যেখানে কেনা বেচা হয়, ক্রেতা বিক্রেতার ভিতর দর কষাকষি হয়, এটা তো আমরা জানি যে সেটা হচ্ছে বাজার। আর অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাজারই হচ্ছে সবচেয়ে একটা শ্রেষ্ঠ উত্তম জায়গা। এবার দেখো 6 নম্বর হচ্ছে সরকার কি করে? সরকারি হস্তক্ষেপ মানে কি? সরকার কখনো কখনো কি করে? বাজার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে বাধ্য হয়। অর্থাৎ মনে করো যে এই বর্তমানে কিসের দাম বেশি? পেঁয়াজের দাম বেশি, ভারত থেকে আসছে না, এমন আমরা জানি সবাই। তো অনেকে কী করে? ব্যবসায়ীরা পেঁয়াজ সব গোডাউনে বা কোথাও স্টকে রেখে দেয়, মজুত করে, পরবর্তীতে তারা কী করে? বেশি দামে, চড়া দামে বিক্রি করবে বলে। এই ক্ষেত্রে সরকার কি করে? ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বা অন্যান্য, কিছুদিন আগেও আমাদের ওরকম পেঁয়াজ বা অন্যান্য কিছু জিনিসপত্রের দাম যেগুলো চড়া দাম ছিল বাজারে, সেগুলো কি করছে? সরকার কি করছে? এই ক্ষেত্রে হস্তক্ষেপ করছে, অর্থাৎ কম দামে, আর ওগুলি সমস্ত গোডাউন বা সার্চ করে রেট দিয়ে কী করছে? যে ব্যবসায়ীদের কম দামে জনগণের সুবিধার্থে বিক্রি করার প্রতি কি করছে? চাপ সৃষ্টি করছে। তাহলে কি করে? কি হয়? যে সরকার কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি করে? যে সরকারি বাজারে হস্তক্ষেপ করে। এবার দেখো 7 নম্বর পয়েন্ট দেখো, জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান অর্থাৎ একটি দেশের জীবনযাত্রার মান যদি উন্নত হয় তাহলে ওই দেশের জনগণ সুস্থ থাকবে, সবল থাকবে, তারপরে সেভাবেই তারা জীবনযাত্রা, তাদের মানটা কী হবে? যদি উন্নত দেশ হয় উন্নত হবে জীবনযাত্রার মান, যদি অনুন্নত হয় তাহলে তাদের জীবনযাত্রার মানটাও সেরকম হবে। তাও সেটা কি করে? অর্থনীতির উপরে নির্ভরশীল। অর্থাৎ তাহলে আমাদের কি করতে হবে? অধিক পরিমাণে উৎপাদন করতে হবে, কারণ আমরা জানি যে আমাদের সম্পদ আছে সীমিত। তাহলে এই সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম অভাব পূরণ করার জন্য আমরা কি করতে পারি? সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার এর মাধ্যমে আমরা কি করতে পারি? জীবনযাত্রার মানটা আমরা উন্নত করতে পারি। এবার দেখো 8 নম্বর পয়েন্ট দেখো, 9 নম্বর পয়েন্ট, 9 নম্বর পয়েন্ট দেখো, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি
অর্থাৎ যখন সরকার অধিক মাত্রায় মুদ্রা ছাপায় তখন কি হয়, দ্রব্যমূল্যের দাম মূল্য স্তর হচ্ছে কমে যায়। তো তখন কি হয়, মুদ্রার মান হচ্ছে কমে যায়, দ্রব্যমূল্য বেড়ে যায়, দ্রব্যমূল্যের দাম। অর্থাৎ তুমি মনে করো 500 টাকায় একটা বই কিনতে পারতে, তখন কী হবে, তোমাকে বইটা 1000 টাকায় কিনতে হবে। এরকম 10 নম্বর পয়েন্ট দেখো যে মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের একটা সম্পর্ক আছে। বেকারত্ব কি আছে, একটা সম্পর্ক আছে। অর্থাৎ মুদ্রাস্ফীতি, আমরা জানি যে মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্য বেড়ে যায়। আর বেকার বলতে বোঝায় ওই সব লোককে, যেসব লোক প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না। আর যখন মুদ্রাস্ফীতিতে বাড়ে তখন বেকারত্ব কমে যায়, আর মুদ্রাস্ফীতি যদি কমে তাহলে বেকারত্ব বেড়ে যায়। তাহলে মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের একটা সম্পর্ক রয়েছে। যাই হোক, আজ এ পর্যন্তই। তোমাদের সাথে আমার আগামীতে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।